মূল দাবি হচ্ছে এখন ওসমান হাদি হত্যার বিচার। সরকারের সমালোচনা করার কারণে অ্যারেস্ট করা হচ্ছে। খুনিরা ভারতে বহাল তবিয়তে, আর কার্টুন শেয়ার করলেই জেল। সাইবার আইনে 5 জনকে গ্রেফতারের পর ফুঁসে উঠলেন ডাকসু ভিপি সাদিক কায়েম। ওসমান হাদির খুনের সাথে কি রাষ্ট্রের একটি অংশ জড়িত? বিপ্লবের স্পিরিট কি তবে বিক্রি হয়ে গেল? যে খুনি ধরতে পারে না, সে কার্টুন আঁকলে কিভাবে ধরে? বিপ্লবের শর্ত কি আমরা পূরণ করতে পারছি? আমরা কি শহীদদের হৃদয়ের কথা বুঝতে পারছি? যেখানে আমাদের মূল লক্ষ্য ছিল ফ্যাসিবাদী কাঠামোর বিলোপ এবং শহীদদের বিচার নিশ্চিত করা, সেখানে আজ আমরা কি দেখছি? কথাগুলো কোনো সাধারণ মানুষের নয়। 24-এর গণ অভ্যুত্থানের অন্যতম মাস্টারমাইন্ড এবং ডাকসু ভিপি সাদিক কায়েমের এই একটি প্রশ্ন আজ পুরো রাষ্ট্রযন্ত্রের ভিত কাঁপিয়ে দিয়েছে। যে দেশে দিনের আলোতে একজন ছাত্রনেতাকে মাথায় গুলি করে খুন করার পর খুনিরা নিরাপদে দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে, সেই একই দেশে স্রেফ একটি কার্টুন বা মিম শেয়ার করার অপরাধে একজন সাধারণ নাগরিককে রাতের অন্ধকারে হাতকড়া পরিয়ে জেলে পাঠানো হচ্ছে। খুনি ধরতে রাষ্ট্রের যতটা অনীহা, একটি কার্টুন বা মিম শেয়ার করা যুবককে ধরতে রাষ্ট্রের ঠিক ততটাই ক্ষিপ্রতা। এই কি আমাদের সেই স্বপ্নের নতুন বাংলাদেশ? এই জন্যই কি হাজারো ছাত্র জনতা বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়েছিল? ডাকসু ভিপি সাদিক কায়েম আজ অত্যন্ত কড়া ভাষায় আঙুল তুলেছেন খোদ রাষ্ট্রযন্ত্রের দিকে। তিনি সরাসরি অভিযোগ করেছেন শহীদ ওসমান হাদি হত্যার সাথে রাষ্ট্রের একটি অংশ জড়িত। আসুন সাদিক কায়েমের এই বিস্ফোরক বক্তব্যের প্রতিটি শব্দের গভীর রাজনৈতিক ব্যবচ্ছেদ করি। সাদিক কায়েমের বক্তব্যের প্রথম অংশটি ছিল তার সহযোদ্ধা এবং ইনকিলাব মঞ্চ এর প্রতিষ্ঠাতা ওসমান হাদিকে নিয়ে। ওসমান হাদি কে ছিলেন? তিনি ছিলেন এমন এক নির্ভীক কণ্ঠস্বর যিনি যে কোনো আগ্রাসন, সিন্ডিকেট আর এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে সরাসরি কথা বলতেন। তিনি মানুষের অব্যক্ত কথাগুলো খুব চমৎকারভাবে সবার সামনে তুলে ধরতে পারতেন, আর ঠিক এই কারণে তিনি হয়ে উঠেছিলেন ক্ষমতাবানদের চোখের বালি। এই নির্ভীক কণ্ঠকে চিরতরে থামিয়ে দেওয়ার জন্যই ঢাকার একদম মূল জায়গায় তাকে মাথায় গুলি করে হত্যা করা হয়। কিন্তু এই হত্যাকাণ্ডের সবচেয়ে ভয়ঙ্কর এবং অবিশ্বাস্য দিকটি কি জানেন? সাদিক কায়েম প্রশ্ন তুলেছেন, গুলি করার ঠিক পরের মুহূর্তেই সেই প্রফেশনাল শুটাররা কিভাবে ভারতে পালিয়ে গেল? এই দেশের ভেতরে পুলিশ আছে, র্যাব আছে, এত এত চৌকস গোয়েন্দা বাহিনী আছে। এই সব কিছু ফাঁকি দিয়ে একজন খুনি প্রকাশ্যে একজনকে শুট করার পর সেফলি পার্শ্ববর্তী দেশে চলে যাবে, এটা কিভাবে সম্ভব? সাদিক কায়েমের সোজা সাপটা জবাব, অবশ্যই এখানে রাষ্ট্রের একটা অংশ জড়িত আছে। তা না হলে এটা কোনোভাবেই সম্ভব হতো না। হত্যার পর অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে নতুন সরকার, সবার দোরগোড়ায় বিচারের আশায় ঘুরেছেন সাদিক কায়েম এবং তার সহযোদ্ধারা। স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে সবাই শুধু তাদের ব্যর্থতার গল্প শুনিয়েছেন, আশ্বাস দিয়েছেন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। বর্তমানে নতুন সরকার আসার পর শোনা যাচ্ছে ওসমান হাদি হত্যার শুটাররা ভারতে অ্যারেস্ট হয়েছে, কিন্তু তাদের দেশে ফিরিয়ে আনার কোনো কার্যকর অগ্রগতি বা সদিচ্ছা এখনো দৃশ্যমান নয়। সাদিক কায়েম চরম হতাশা নিয়ে বলেছেন,
আমার কাছে মনে হচ্ছে বর্তমান সরকার এই হত্যার বিচারের ব্যাপারে তত বেশি সিরিয়াস না। এই বিচার না হলে আমরা আবারও সেই বিচারহীনতার সংস্কৃতির দিকেই প্রবেশ করছি। একটি রাষ্ট্র কিভাবে এতটা ফেল্ড বা ব্যর্থ হতে পারে যে একজন নাগরিককে হত্যা করার পর খুনি নিরাপদে দেশ ছেড়ে পালায় আর রাষ্ট্র তার কোনো জবাবদিহি করে না? এবার আসুন মুদ্রার অপর পিঠে। খুনি ধরতে যে রাষ্ট্র এতটাই অসহায়, সেই একই রাষ্ট্র সাধারণ মানুষের কণ্ঠরোধ করতে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তার এক জলজ্যান্ত প্রমাণ মিলেছে গত কয়েকদিনে। সাদিক কায়েম তার বক্তব্যের শেষ অংশে যে বোমাটি ফাটিয়েছেন তা আমাদের নতুন বাংলাদেশের চেহারার ওপর থেকে বড় মুখোশ টেনে ছিঁড়ে ফেলেছে। তিনি অত্যন্ত ক্ষোভের সাথে জানিয়েছেন, বর্তমান সরকারের সমালোচনা করার কারণে আবারও সেই পুরনো কায়দায় মানুষকে অ্যারেস্ট করা হচ্ছে। যে সাইবার সিকিউরিটি অ্যাক্টকে বা সাইবার নিরাপত্তা আইনকে আমরা বিস্ফোরা বলে আখ্যা দিয়েছিলাম, সেই কালো আইনটিকে আবারও নতুনভাবে জ্যান্ত করা হয়েছে। ঘটনার ভয়াবহতা একটু চিন্তা করুন। গত পরশুদিন একজন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টকে পুলিশ বাসা থেকে তুলে নিয়ে গেছে। তার অপরাধ কি ছিল জানেন? তিনি সোশ্যাল মিডিয়ায় একটি রাজনৈতিক কার্টুন বা মিম শেয়ার করে বর্তমান সরকারের সমালোচনা করেছিলেন। স্রেফ একটি কার্টুন শেয়ার করার অপরাধে তাকে কোর্টে তুলে সরাসরি কারাগারে পাঠানো হয়েছে। শুধু এই একজনই নন, সাদিক কায়েম জানিয়েছেন গত মাত্র 22 দিনে মোট 5 জনকে অ্যারেস্ট করা হয়েছে শুধুমাত্র সরকারের সমালোচনা করার কারণে। সাদিক কায়েমের এই বক্তব্য আজ পুরো জাতির সামনে একটি বিশাল প্রশ্নবোধক চিহ্ন এঁকে দিয়েছে। তিনি বলেছেন, এটি তো পুরোপুরি সেই ফ্যাসিবাদী কাঠামোর মতোই হয়ে গেল। সরকারের সমালোচনা যারা করবে, সরকারের তো উচিত তাদের পুরস্কৃত করা, কারণ তারা সরকারকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসছে। কিন্তু তার বদলে সমালোচনা করলেই কাউকে অ্যারেস্ট করা, ভয়ভীতি দেখানো, বাড়িতে গিয়ে হুমকি দেওয়া, এটি অত্যন্ত অপ্রকাশিত এবং স্বৈরাচারী আচরণ। যে ছাত্র জনতা কথা বলার অধিকারের জন্য, মত প্রকাশের স্বাধীনতার জন্য অকাতরে জীবন দিল, সেই স্বাধীন দেশে একটি সাটায়ার বা কার্টুনের জন্য যদি জেলে যেতে হয়, তবে কি আমরা আবারও সেই অন্ধকার যুগেই ফিরে যাচ্ছি? খুনিরা যখন দেশের সীমান্ত পেরিয়ে নিরাপদে পাশের দেশে কফি খায়, আর দেশের সাধারণ নাগরিক একটি মিম শেয়ার করে জেলের অন্ধকার প্রকোষ্ঠে পচে মরে, তখন বুঝতে হবে বিপ্লবের চেতনা কোথাও না কোথাও বিক্রি হয়ে গেছে। সাদিক কায়েমের এই সতর্ক বার্তা কি সরকারের কানে পৌঁছাবে, নাকি ক্ষমতাশালীদের ইগো এবং অসহিষ্ণুতার গ্যাড়াকলে পড়ে আরও অনেক তরুণের গলা এভাবেই চেপে ধরা হবে? সাইবার আইনের এই খাড়া থেকে আমরা কবে মুক্তি পাব? উত্তর হয়তো লুকিয়ে আছে আগামী দিনের রাজপথেই। সাইবার আইনের অজানা মারপ্যাচ, রাজপথের রাজনীতি এবং খবরের পেছনের বস্তুনিষ্ঠ বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।